আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের চীন সফরে চীনা প্রেসিডেন্ট নিজি চীন মিয়ানমার বাংলাদেশের অর্থনৈতিক করিডোর বা সিএমবিএসি এর প্রস্তাব দিয়েছে। চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি নিজেই প্রস্তাব দেয়। বিষয়টি এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চীনের জন্য বড় প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনকে তাই বিষয়টির ফলো আপে ব্যাপক দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বিরোধী দলীয় নেতার বাসভবন, এমনকি সেনা সদরেও তাকে ছুটতে দেখা যাচ্ছে। কিন্তু চীনা প্রেসিডেন্টের দেওয়া প্রস্তাবে মার্কিন প্রশাসনের কড়া আপত্তি আছে। চীন যে করিডোর চেয়েছে তার একটি অংশে বছরখানেক আগে ইউনুসের কাছে জাতিসংঘের মাধ্যমে আমেরিকাও একটি মানবিক করিডোর চেয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, চীনকে করিডোর দিতে হলে আগে আরাকান আর্মির জন্য মানবিক করিডোর দিতে হবে। আবার চীনের জন্য মালাক্কার বিকল্প কোনো পথ আমেরিকা করতে দিতে চায় না। এই দুই করিডোর দিলে বাংলাদেশ হয়ে যেতে পারে মাদকের সবচেয়ে বড় রুট, সাথে পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর অভয়ারণ্য। এমন সংকটের আশঙ্কাও আছে বাংলাদেশি বিশেষজ্ঞদের মনে। এর মধ্যে ঢাকার মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের কাছে আকসা ও জিসুমিয়া দুই অস্ত্র চুক্তির অগ্রগতি কত দূর সেটিও জানতে চেয়েছে। প্রশ্ন হলো, এখন বাংলাদেশ সরকার কোন দিকে যাবে? সরকারের কোষাগারে অর্থের সংকট, সেটি মেটাতে চীনের বিনিয়োগ দরকার, আবার ক্ষমতাধর যুক্তরাষ্ট্র এমনিতেই বাণিজ্য চুক্তি দিয়ে হাত পা বেঁধে ফেলেছে। পাশের দেশ ভারত এই করিডোর বিষয়ে কড়া নজর রাখছে বলে জানিয়েছে। তাহলে কি নিকট ভবিষ্যতে বাংলাদেশ নিজে একটি কূটনৈতিক বড় রকমের প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিএসি হলো চীনের উচ্চভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর অধীনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে সংযুক্ত করার একটি পরিকল্পিত উপ আঞ্চলিক করিডোর। 1990 এর দশকের শুরু থেকে এ নিয়ে আলোচনা হচ্ছে। 1999 সালে কুনমিং ইনিশিয়েটিভ, 2013 সালে চীন ও ভারতের যৌথ রাজনৈতিক সম্মতির ভিত্তিতে বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা বিসিআইএমইসি হিসেবে আনুষ্ঠানিক রূপ লাভ করেছিল। সে সময় চীনের কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয় এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম হয়ে ভারতের কলকাতা বন্দর পর্যন্ত প্রায় 2800 কিলোমিটার দীর্ঘ একটি অর্থনৈতিক করিডোর নির্মাণের বিষয়ে 4 দেশ সম্মত হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রথমবার ক্ষমতা আসার পর এই করিডোরের যাত্রা থেমে যায়। ডোকলাম ও গালওয়ান উপত্যকায় চীন ভারতের সামরিক সংঘাতের ফলে নয়াদিল্লি এই প্রকল্প থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেয়। বাংলাদেশ অংশ কিছু কাজ হয়ে শেষ পর্যন্ত থমকে যায়। সবশেষ তারেক রহমানের চীন সফরে চীন এবার ভারতকে বাদ দিয়ে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিএসি প্রস্তাবটি সামনে নিয়ে এসেছে, যেটিকে আসলে আগের পরিকল্পিত বিসিআইএম করিডোরেরই একটি পরিমার্জিত সংস্করণ বলা যায়। গত মাসে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই করিডোরের আনুষ্ঠানিক প্রস্তাব করেন। প্রস্তাবিত এই করিডোরের ভৌগোলিক রুটটি অত্যন্ত সূক্ষ্মভাবে সাজানো হয়েছে। এই রুটের শুরু চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের শিল্প ও বাণিজ্যিক রাজধানী কুনমিং শহর থেকে। রুটটি মিয়ানমারের উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর মুসে হয়ে দেশটির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মান্দালয় শহরে ঢুকবে। মান্দালয় পৌঁছানোর পর এই করিডোরটি দুটি প্রধান শাখায় ভাগ হয়ে যাবে। প্রথম শাখাটি মান্দালয় থেকে দক্ষিণ পশ্চিমে এগিয়ে রাখাইন রাজ্যের কৌশলগত গভীর সমুদ্র বন্দর কিয়াকফিউর সাথে যুক্ত হবে। কিয়াকফিউতে চীন ইতিমধ্যেই গভীর সমুদ্র বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বিশাল বিনিয়োগ করেছে। দ্বিতীয় শাখাটি রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের মধ্য দিয়ে স্থল সীমান্ত পার হয়ে সরাসরি বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরের সাথে সড়ক ও রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হবে। এই করিডোরের আওতায় প্রধান অবকাঠামোগুলোর মধ্যে আছে উচ্চ গতির রেলপথ নির্মাণ, 4 লেনের আন্তঃরাষ্ট্রীয় মহাসড়ক স্থাপন, চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরের আধুনিকায়ন এবং করিডোর রুটের পাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা।
এই রেল ও সড়ক সংযোগের মাধ্যমে চীনের ইউনান প্রদেশ থেকে পণ্যবাহী ট্রেন ও লরিগুলো মিয়ানমার হয়ে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বন্দরগুলোতে পৌঁছতে পারবে, যা বর্তমানে সমুদ্র পথের তুলনায় পণ্য পরিবহনের সময় প্রায় 2/3 কমে যাবে। প্রশ্ন হলো, এতদিন পরে কেন চীনা প্রেসিডেন্ট নতুন মডেলে নিজেদের পুরাতন চাওয়া পূরণের জন্য তারেক রহমানের সরকারকে তাগাদা দিলেন? চীন এই করিডোর কতটা চায় তা বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের কথাতেই পরিষ্কার। তারেক রহমানের সফর শেষে তিনি যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে রাগ ঢাক না রেখেই বলেছেন চীন সরকার এটি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। প্রচলিত আছে শি জিনপিং এর কথা চীনের জন্য বেদবাক্য। তারেক রহমানের সফরের বিষয়টি চীনা প্রধানমন্ত্রী বা অন্য কারোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসেনি, বরং শি জিনপিং সরাসরি এই প্রস্তাব দিয়েছেন। কেন চীনের এত শীর্ষ পর্যায় থেকে এমন প্রস্তাব আসলো যেটি নিয়ে অতীত উদ্যোগ ভেস্তে গেছে? আবার বাংলাদেশ মিয়ানমারের এই অঞ্চল দিয়ে একটি করিডোর জাতিসংঘের মাধ্যমে পর্দার আড়াল থেকে যুক্তরাষ্ট্র যে চেয়েছিল সেটিও চীন জানে, এবং তারা এটাও জানে বাংলাদেশ সেনাবাহিনীর আপত্তিতে করিডোরটি তখন ইউনূস ট্রাম্প প্রশাসনকে উপহার হিসেবে দিতে পারেনি। এটা জানার পরও কেন চীন এমন একটি প্রস্তাব দিয়ে ভূ রাজনীতির জটিল প্যাচের মধ্যে ফেলে দিল? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এর পেছনে দুটি সুনির্দিষ্ট কারণ আছে। এখানে প্রথমটি চীনের সরাসরি স্বার্থের সাথে জড়িত। এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে চীনের সবচেয়ে বড় অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক দুর্বলতা হলো মালাক্কা মহাসংকট। চীনের আমদানিকৃত অপরিশোধিত খনিজ তেলের প্রায় 80% এবং সামগ্রিক আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশ ভারত মহাসাগর থেকে দক্ষিণ চীন সাগরে ঢুকে খুব সরু মালাক্কা প্রণালী দিয়ে। ইরান যুদ্ধে সুরাহা করতে পারলে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের নজর পড়বে এই মালাক্কা প্রণালীর উপর, এটা চীন জানে। মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর নৌবাহিনী যদি এই মালাক্কা প্রণালী অবরুদ্ধ করে দেয়, তাহলে চীনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে এবং চীনের অর্থনীতি অচল হয়ে পড়বে। 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর চীনের সেই ভয় আরো বাড়িয়েছে। সাবাং বন্দরে ভারতের উপস্থিতি মানে চীনের জন্য মালাক্কাতে ভারতের নজরদারি বাড়ল। বেইজিং অনেক দিন ধরে তাই বিকল্প রুট চাইছে। চীনের কাছে এখন আর সময় নেই, এমন একটা বিকল্প রুট চীনকে তৈরি করতে হবে যেটি সরাসরি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের সাথে চীনের মূল ভূখণ্ডকে যুক্ত করবে। সিএমবিএসি করিডোরটি বাস্তবায়িত হলে চীনকে আর মালাক্কা প্রণালী ব্যবহার করতে হবে না, তখন সরাসরি বঙ্গোপসাগরের উত্তর উপকূলে পৌঁছতে পারবে। এর মাধ্যমে চীনের ইউনান প্রদেশ সহ পশ্চিমাঞ্চলীয় ল্যান্ডলকড প্রদেশগুলোর উৎপাদিত পণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে পাঠানোর জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করা সম্ভব হবে। সাথে এই করিডোরটি ভারতের চারপাশে চীনের তৈরি মুক্তার মালা, যাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস, সেই কৌশলকে আরো সংহত করবে। মিয়ানমারের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এবং পাকিস্তানের গোয়াদার বন্দরের সাথে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরকে একটি বৃহৎ রেল ও সড়ক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে পারলে ভারত মহাসাগরে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির কৌশলগত আধিপত্য ও নজরদারি ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। দ্বিতীয় যে কারণে চীন এই করিডোরটি চায় সেটি হলো 24-এর 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর চীন দেখছে প্রথমে ইউনূস সরকার, পরে তারেক রহমানের সরকার পুরোপুরি মার্কিন ঘেঁষা। এর মধ্যে বাণিজ্য চুক্তি করে বাংলাদেশে চীনের বিপুল পরিমাণ সামরিক খাতের বাণিজ্যের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রকাশ্যেই বাংলাদেশকে চীন থেকে দূরে থাকতে বলেছেন। এ নিয়ে চীনা রাষ্ট্রদূত জবাব দিয়েছেন। আবার ভারত সরাসরি কিছু না বললেও মোংলা বন্দরে চীনের প্রকল্প, তিস্তা প্রকল্পে বাংলাদেশের চীনকে চাওয়া, এসব কিছুতে যে দিল্লির আপত্তি আছে এমন তথ্য ভারতীয় গণমাধ্যমে ছাপা হয়েছে। মোংলা পোর্টে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য 2015 সালের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতকে জমি দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালে সেই ভারতীয় প্রকল্পটি বাতিল করা হয়।
তারেক রহমানের চীন সফরের সময় সেই বাতিলকৃত ভারতীয় জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য একটি চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটি নয়াদিল্লির জন্য একটি বড় ভূরাজনৈতিক ধাক্কা হিসেবে গণ্য হচ্ছে। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের মাধ্যমে আমেরিকা ও ভারত একসাথে দুই দেশকে একটি বার্তা দিতে চায়। কূটনৈতিক কৌশলগত দিক থেকে চীন চায় বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করুক। বাংলাদেশ হয় চীনের বড় মিত্র, না হয় আমেরিকা ও ভারতের। ইউনূসের আমলে মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত আরাকান আর্মিকে সাহায্য করার জন্য জাতিসংঘের মাধ্যমে মার্কিন প্রশাসন বাংলাদেশের কাছে করিডোর চেয়েছিল। তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, এই করিডোর দেওয়ার জোর চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ার ভয়ে সেনাবাহিনীর এই করিডোর দেওয়ার ক্ষেত্রে আপত্তি ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, চীন যে করিডোর চেয়েছে তার একটি অংশ তখন জাতিসংঘের মাধ্যমে চাওয়া হয়েছিল। নাম দেওয়া হয়েছিল মানবিক করিডোর। যে করিডোর জাতিসংঘের হয়ে আমেরিকাকে দেয়নি, সেই করিডোর এখন বড় আকারে চীনকে কিভাবে দিবে সরকার। সূত্রগুলো বলছে, চীনের পক্ষ থেকে এই করিডোর চাওয়ার পর মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের শীর্ষ মহলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মিয়ানমারের রেয়ার আর্থ আর প্রাকৃতিক সম্পদগুলো চীন প্রায় একাই ভোগ করছে। এই রেয়ার আর্থ যে কোনো মূল্যে আমেরিকা চায়। জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা দিয়েও কোনো কাজ হয়নি। আমেরিকার বড় হাতিয়ার মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে মানবিক করিডোর দেয়া ছাড়া চীনের প্রস্তাবিত করিডোরের সম্মতি দিলে তাতে মার্কিন প্রশাসনের ঘোর আপত্তি আছে। অন্যদিকে চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটি নিজেই এই প্রস্তাব দেয়। বাংলাদেশের চায়না দূতাবাসের জন্য এখন এই করিডোর প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের সফর শেষে শুধু সংবাদ সম্মেলন করে বসে থাকেননি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তিনি এরপর বিষয়টির ফলো আপ জানতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন। রাজনৈতিকভাবে সমর্থন আদায়ের জন্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথেও বৈঠক করেছেন। সবশেষ সেনা সদরের ন্যাশনাল ডিফেন্স কলেজে গিয়ে লেকচারও দিয়েছেন। চীন এখন যে কোনো মূল্যে বাংলাদেশের কাছে এই মানবিক করিডোর চায়। এই করিডোরের সম্মতি অসম্মতির উপর ঝুলে আছে চীন তিস্তা প্রকল্পে সাহায্য করবে কি করবে না সেই সিদ্ধান্ত। কিন্তু চীনকে এই করিডোর দিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত চটে যাবে, এটি বাংলাদেশ সরকার জানে। তার চেয়ে আরো একটি বড় বিপদ আছে, সেটি হলো দেশের নিরাপত্তা সংকট যে দেখা দিতে পারে তা প্রায় সব বিশেষজ্ঞরাই বলে থাকেন। বাংলাদেশের পার্বত্য সীমান্তে এমনিতেই বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয়। গত 1 মাস ধরে সেখানে সেনাবাহিনীর সাথে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এছাড়া মিয়ানমার থেকে টেকনাফ উকিয়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচার হয় ব্যাপকভাবে। এমন পরিস্থিতিতে তারেক রহমান সরকারের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় বোঝা এই চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। প্রশ্ন হলো, বাংলাদেশ কি একই সাথে আমেরিকা ও চীনের চাওয়া মতো আলাদা আলাদাভাবে করিডোর দিবে? বাংলাদেশ সরকারের শীর্ষ মহল অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে চীন দ্রুত সিদ্ধান্ত চায় আর আমেরিকার পরিষ্কার না আছে। কারণ আমেরিকা কখনোই চীনকে মালাক্কার বিকল্প পথ তৈরি করতে দিতে চায় না। আমেরিকার হাতে ঠেকানোর জন্য বড় হাতিয়ার বাণিজ্য চুক্তি আছে, সাথে তাগাদা দিচ্ছে আকসা ও জিসুমিয়া চুক্তি করার জন্য। এই চুক্তি দুটি করে ফেললে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা একেবারে বন্ধ করে দিতে হবে বাংলাদেশকে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের আপত্তি অগ্রাহ্য করলেও মার্কিন আপত্তিকে পাশ কাটানো প্রায় অসম্ভব বাংলাদেশের পক্ষে। আবার চীন চায় বিষয়টির দ্রুত সমাধান। এমন জটিল পরিস্থিতিতে করিডোরকে ঘিরে শিগগিরই বড় ধরনের ভূরাজনৈতিক খেলা শুরু হতে পারে, এমন ইঙ্গিত পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইরানের
ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মর্মান্তিক মৃত্যু সারা পৃথিবীকে কাঁদিয়েছে, সারা পৃথিবীর মানবতাকে কাঁদিয়েছে, শুধু ইসলামপন্থী নয়। যে সকল মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেন, যে সকল মানুষ একটি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চান, যে সকল মানুষ লড়াই এবং সংগ্রাম করতে চান সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, তাদের সকলের নিকট বিপ্লবের বিমূর্ত প্রতিক্রিয়া হিসাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে একটা জায়গা করে নিয়েছিলেন, এই গত 100 বছরে জীবদ্দশায় কোনো মানুষ এই পর্যায়ে পৌঁছতে পারেননি। তার শিক্ষা, তার দীক্ষা, তার ব্যক্তিত্ব, তার মাধুর্যময়তা, তার শব্দচয়ন, তার শান্ত এবং সুষ্ঠু মূর্তি, সব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য বিশ্বমানব। এই ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ভাষণের প্রতিটি শব্দ, প্রতিটি তাল, প্রতিটি লয় তিনি ফার্সি ভাষাতে দিয়েছিলেন, আর আমরা ইংরেজিতে শুনেছি। তার সেই ইংরেজি ভাষা সারা জীবন আমার কানে বাজতে থাকবে। এত সুন্দর ভাষা আমি কখনো শুনিনি। কি নেই সেখানে? ধর্ম, কর্ম, মানুষের চিন্তা চেতনা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, মানুষের স্বপ্ন, সবকিছু মিলিয়ে এক অনন্য একটা জাতিকে ঐক্যবদ্ধ করার যে মহোময়তা আয়াতুল্লাহ আলী খামেনি ছড়িয়ে দিয়েছিলেন তার জীবদ্দশাতে। তার মৃত্যুর পরে সবাই কেঁদেছে, আমিও কেঁদেছি। সে মানুষের জানাজা বলা হয়ে থাকে 3 কোটি মানুষ এই জানাজাতে অংশগ্রহণ করেছে। যারা ধর্মকর্মে বিশ্বাস করেন তারা জানেন যে কিয়ামত সংগঠিত হবে, এবং কিয়ামতের যে ভূমি, এই ভূমিটিকে বলা হচ্ছে পারস্যের এই ভূমিতে কিয়ামত হবে। তো সেই কিয়ামতের একটা আলামত আমরা লক্ষ্য করলাম যে 3 কোটি মানুষ কোন একটি জানাজাতে অংশগ্রহণ করেছে, লাইভলি, সরাসরি। আর গায়েবী সারা পৃথিবীতে কত মানুষ যে এটার সঙ্গে একাত্ম অনুভব করেছে, সেটা যদি 100 কোটি হয়, 200 কোটি হয়, 300 কোটি হয়, মানে 300 কোটি মুসলমান নেই, কিন্তু অন্য ধর্মের মানুষও এটা দেখেছে, একাত্মতা অনুভব করেছে এই জানাজাতে। এবং এই একটি জানাজা এবং একটি মৃত্যু পৃথিবীর কোর্স অফ অ্যাকশনকে পাল্টে দিয়েছে। পুরো আমেরিকাতে কম্পন শুরু হয়ে গেছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনির যে জনপ্রিয়তা, তার সম্পর্কে ইরানের মানুষের যে শ্রদ্ধা, এটা তিনি ভাবতেই পারেননি, অনুভব করতে পারেননি। তো যেটি হলো যে আমেরিকার যে শ্লাঘা, আমেরিকার যে জিঘাংসা, আমেরিকার যে অহমিকা, আমেরিকার যে বোধ এবং বুদ্ধি, সবকিছুতে আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবন, তার মৃত্যু, তার জানাজা, সবকিছুর উপরে রীতিমতো প্রচন্ডভাবে চাবুকের আঘাত দিয়েছে। আমেরিকা কখনো এই অপমান ভুলতে পারবে না। ভিয়েতনাম যুদ্ধে তাদের যে ঘটনা ঘটেছে, তারপর লিবিয়াতে, ইরাকে তারা যেভাবে অপমানিত হয়েছে, কিংবা ধরুন যেভাবে তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়েছেন আফগানিস্তানে, এই সবগুলো, মানে তাদের এই রাষ্ট্রটা সৃষ্টি হওয়ার পরে সবগুলো অপমান, সবগুলো অমর্যাদা, সবগুলো পরাজয় একত্র করলেও ইরানের কাছে তারা যে অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, তার 1% হবে না। ইরান প্রতিটি অহংকারী আমেরিকান, প্রতিটি যুদ্ধবাজ অহংকারী আমেরিকান, প্রতিটি দাঙ্গাবাজ আমেরিকান, সৈন্য থেকে শুরু করে রাজনীতিবিদ, সবার একেবারে
মস্তিষ্কে যে প্রতিটি নিউরন, সেই নিউরনের মধ্যে পরাজয়ের বীজ বপন করে দিয়েছে। ফলে সময়ের তাগিদে আমেরিকা মেনে নিয়েছে, নেগোসিয়েশন করেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু তারা এই অপমান কোনোদিন ভুলবে না। এবং শেষ সময়টা পর্যন্ত তারা একেবারে পতনের সর্বশেষ পর্যায় পর্যন্ত, যেভাবে ট্রয়ের সঙ্গে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, মানে যেভাবে ইলিয়াড এবং অডিসি মহাকাব্য রচিত হয়েছিল ইরানকে নিয়ে, ঠিক এরকম ইরানের মাটিতে মহাকাব্য রচিত হবে, সেই শাহনামার মতো নতুন মহাকাব্য রচিত হবে। এবং সেই মহাকাব্যে যেভাবে রুস্তুম একজন মহাবীর, তেমনি এ যুগের সেই মহাকাব্যে আয়াতুল্লাহ আলী খামেনি নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আমাদের বাংলাদেশ থেকে অনায়াসে বহু মানুষ সরাসরি গিয়েছেন, আর বহু মানুষ দূর থেকে সমর্থন জানিয়েছেন এবং যাওয়ার ইরাদা বা ইয়াদ তাদের ছিল। আমাদের স্পিকার মহোদয় সেখানে গিয়েছেন। ইরানের স্পিকারের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠক চমৎকার হয়েছে। বাংলাদেশকে উদ্দেশ্য করে তারা কোরআনের একটি বিশেষ আয়াত তেলাওয়াত করেছেন, যে তেলাওয়াতে আমাদের জুলাই যে বিপ্লব, সেই জুলাই বিপ্লবকে, জুলাই আগস্ট বিপ্লবকে তারা সম্মান জানিয়েছেন। আমাদের সংসদের নেতৃবৃন্দ, জুলাই আগস্টের বিপ্লবী যারা আছেন, তাদের কেউ কেউ সেখানে গিয়েছেন। ইটস গুড, এটা ভালো। কিন্তু সমস্যাটা যেটা হলো, সেটা হলো ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। আমরা বুক ফুলিয়ে ইরানকে সমর্থন দিতে পারিনি রাষ্ট্রীয়ভাবে, এবং আমরা আমেরিকাকে এবং ইসরায়েলকে ঘৃণা জানাতে পারিনি, জাতিগতভাবে পারিনি, দলগতভাবে পারিনি। এবং আমরা বিভিন্ন সময় হামাসের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে বিশাল মিছিল করি, কিন্তু যে হামাস ইরান তৈরি করেছে, যে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ করেছে, যে গাজাকে টিকিয়ে রাখার জন্য একমাত্র মুসলিম রাষ্ট্র যারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করে যাচ্ছে, সে রাষ্ট্রটির উপর যখন আমেরিকা এবং ইসরায়েলের জুলুম চরম পর্যায়ে পৌঁছে গেল, আমরা শব্দ করতে পারিনি। আর এই কারণে ইরানের অভিমান ছিল, ইরানের কষ্ট ছিল। ফলে যখন সাময়িকভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, বাংলাদেশের একটা জাহাজ ওখান দিয়ে পার হচ্ছিল, সেই জাহাজটিকে ইরান আটকে রাখে, অনেক দিন পর্যন্ত ইরান আটকে রাখে। পরবর্তীতে যে কোনো কারণে এটা ছেড়ে দেয়। এখন ইরান বিজয়ী হয়েছে, আমেরিকা পরাজিত হয়েছে, আর আমরা বাঙালি সবকিছু ভুলে এখন তেহরানের দিকে ধাবিত হচ্ছি। ইরানকে ভালোবাসার চেষ্টা করছি, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে উপস্থিত হচ্ছি। যে মানুষ জীবিত অবস্থায় হাহাকার করেছে একটু সহানুভূতির জন্য, যে মানুষ জীবিত অবস্থায় প্রাণান্ত চেষ্টা করেছে এই পৃথিবীর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছে, কে তাকে সমর্থন করে? কোন রাষ্ট্র তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, গোপনে তাকে সহযোগিতা করে? আমরা করিনি। কিন্তু এখন তার মৃত্যুর পরে আমরা সদল বলে জানা যায় হাজির হতে, মানে যাকে বলা হয় রীতিমতো তেহরান ছুটে গেছি। এটি আমরা যে দুর্বলের শক্তের ভক্ত নরমের জম, এটা এই প্রথম প্রমাণিত হলো, নাম্বার ওয়ান। আর এতে কি আলটিমেটলি আমাদের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। ইরান এরকম একটা নেশন, এরকম একটা জাতি, তারা আগামীতে সুপার পাওয়ার হিসেবে আসছে। তাদের এই যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই দেশটি পুনর্গঠন করার জন্য তারা আলটিমেটলি গোপনে এবং প্রকাশ্যে $300 বিলিয়ন, আমাদের টোটাল রিজার্ভ আছে এখন 37,
তো তারা $300 বিলিয়ন ইতিমধ্যে আমেরিকা এবং তার মিত্রদের কাছ থেকে আদায় করার সকল ব্যবস্থা করে রেখেছে এবং টাকা তাদেরকে দিতে হবে। এবং ইরানের যে সকল অর্থ বিভিন্ন দেশে আটকা আছে সেই অর্থের একটা বিরাট অংশ তারা গোপন এবং প্রকাশ্যে ছাড় করে নিয়েছে। ফলে এখানে আমাদের শ্রমিকদের জন্য একটা বিরাট বাজার হতে পারত, কিন্তু আমরা তো আমেরিকা দালাল, আমরা তো আমেরিকার কাছে আমাদের দেহ মন বিক্রি করে দিয়েছি। আমেরিকার কাছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন পর্যায়ে আছে সেই মার্কিন চুক্তির প্রতিটি ধারা বিশ্লেষণ করলে বোঝা যায়। আমরা আমাদের শরীর কিভাবে আমেরিকার কাছে বন্ধক রেখেছি তা আমাদের জাতীয় সংসদ যে চত্বর রয়েছে সেখানে দক্ষিণ প্লাজায় বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসেনের যে লেফট রাইট পদধ্বনি, তার জুতোর যে দাপট, এটা সংসদ চত্বরে যেভাবে পড়েছে এর থেকে বোঝা যায় যে আমরা আসলে কোন পর্যায়ে আছি। এটা ইরান কখনো ক্ষমা করবে না, এটা লিখে রাখেন। কেন করবে না আমি বলি। ধরুন আমরা আলেকজান্ডারকে সবাই স্মরণ করি। আলেকজান্ডার পারস্য আক্রমণ করেছিল সম্রাট তৃতীয় দারায়ুসের জমানাতে। যে এলাকা দিয়ে আলেকজান্ডার প্রবেশ করেছিল এবং যে সমস্ত লোকরা আলেকজান্ডারকে সহযোগিতা করেছিল তাদের ভিটে মাটি মানে বিরান করে দিয়েছে পারস্য জাতি, এবং এখন পর্যন্ত পারস্য জাতি আলেকজান্ডারকে ঘৃণা করে। এখন পর্যন্ত আলেকজান্ডারকে ঘৃণা করে। এই হলো একটা নেশন। তাদের একজন সম্রাট সে ইউরোপ আক্রমণ করেছিল এবং সে পারেনি, প্রথমবার পারেনি। তিনি ছিলেন সম্রাট দারায়ুস। তো সেই দারায়ুস যেটা পারেনি এবং সেখানে ওই যে ম্যারাথনের যে যুদ্ধ, সেই যুদ্ধে পারস্য বাহিনী পরাজিত হয়েছিল। এটার প্রতিশোধ নেওয়ার জন্য দারায়ুসের ছেলে 1 কোটি লোক নিয়ে, এর মধ্যে 53 লাখ সোলজার, পুরো ইউরোপ তছনছ করে ছেড়ে দিয়েছিল সম্রাট জার্কশেস। এই হলো ইরান। তো কাজেই সেই ইরান হঠাৎ করে আমরা সেখানে গেলাম, কাউমা করে কান্নাকাটি করলাম। নট লাইক দ্যাট। দে উইল রিমেম্বার এভরিথিং, দে উইল রিমেম্বার। ফলে ইরানের এই যে নতুন অভ্যুদয় এবং সেখানে আমাদের যে অপরচুনিটি, এটি কতটা আসে আমি সন্দেহান। এক। অন্যদিকে যেটা হলো, এই যে আমরা ইরানের ওখানে ছুটে গেলাম অলনে ছাড়েন, এটা আমেরিকা কোনো অবস্থাতেই স্বাভাবিকভাবে নিচ্ছে না। জামাত গেছে, এনসিপি গেছে, তারপরে হানজালায় গেছে, তারপর স্পিকার সাহেব গেছেন। এটা এই যে আমেরিকার যে লবিস্ট গ্রুপ আছে এরা কেউ পছন্দ করছেন না, এবং কখনোই আসলে দুই নৌকায় পা দেওয়া যায় না। একটা কার্টুন দেখলাম যে জামাতের সভাপতিকে দুই নৌকায় দাঁড়িয়ে দিচ্ছে, একদিকে ইরানের পতাকা সম্বলিত একটা নৌকা আর একটা আমেরিকান পতাকা, এবং তিনি দুই নৌকায় পা দিয়ে বসে আছেন। দুই নৌকায় পা দিলে কি হয় আপনি বুঝতে পারেন ব্যাপারটা, ভেরি ডেঞ্জারাস। এগুলো স্মরণ করলে হাত পা কাঁপতে থাকে। এখন আমাদের দেশে যারা রাজনীতিবিদ রয়েছেন, বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন, ক্ষমতা আসতে চাচ্ছেন, উইথ ডিউ রেসপেক্ট, সেটি হলো তাদেরকে আমেরিকার ইতিহাস পড়তে হবে আরো, এবং পারস্যের ইতিহাস পড়তে হবে। একই সঙ্গে চীনের ইতিহাসও পড়তে হবে। দ্য 5000 গ্লোরিয়াস ইয়ার্স অফ চীন একটা বই আছে বিখ্যাত, সেই সম্রাট শি হুয়ানটি থেকে এখন পর্যন্ত, সেটা পড়তে হবে। আদারওয়াইজ আপনি চীনকে মূল্যায়ন করতে পারবেন না। চীন ইজ নট, মানে বর্তমান প্রেসিডেন্টকে দিয়ে আপনি চীনকে বুঝতে পারবেন না। ও জাতির মধ্যে একটা ধারাবাহিকতা আছে। তারা একসময় ভারতবর্ষ আক্রমণ করেছিল, বহু বছর তারা ভারতবর্ষ শাসন করেছিল। কাজেই এত চীন, এই চীন আমাদের দেশে যখন হর্ষবর্ধন ছিলেন তখন এই চীনের পরিব্রাজকরা
আমাদের দেশে এসছে। হিউয়েন সাং, ফাহিয়েন, আমরা বাঙালিরা কি কখনো চীনে গেছি, দুই কলম লিখেছি? ওরা তো আমাদের আসছে। এখন ওই ধরনের বাঙালির ইতিহাস পেতে হলে আপনাকে সেই ফাহিয়েনের কাছে যেতে হবে, হিউয়েন সাং এর কাছে যেতে হবে, ইবনে বতুতার কাছে যেতে হবে। বাঙালির ইতিহাস যদি আপনাকে পেতে হয় তাহলে সেই যাকে বলা হয় অন্যান্য যে সকল ইতিহাসবিদ রয়েছেন তাদের কাছে যেতে হবে। আমরা বাঙালিরা 1000 বছর আগে আমরা কোনো লেখা আপনি পাবেন না। তো সেই দিক থেকে এই যে আমরা যে আচরণগুলো করেছি, অস্থির আচরণ করছি, আমরা অসংলগ্ন আচরণ করছি, আমরা আনপ্রেডিক্টেবল আচরণ করছি। ইরান যাচ্ছি, চীন যাচ্ছি, পাকিস্তান যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, যে আসছে তাকেই সবকিছু দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আসেন আমার ঘরে আসেন, তুমি এসো আমার ঘরে এসো, বাহিরে আর থেকো না। সংসদ খুলে দিলাম, গণভবন খুলে দেব, দরকার হলে বঙ্গভবন খুলে দেবো। বন্ধু তুমি আমাকে ভুলে যেও না, ছেড়ে যেও না। যখন তোমার বিপদ তোমাকে চিনবো না, আর যখন তোমার সুসময় সঙ্গে সঙ্গে হালান ওয়া শাহালান বললে তোমার কাছে ছুটে যাবো, আর তুমি আমার মতো বেকুব হয়ে আমাকে জড়িয়ে ধরবে। এই যে বাঙালির যে অথর্বতা, নির্জীবতা, সেই নির্জীবতা এই যে সামনের যে দিনগুলো আসছে, বৈশ্বিক যে পরিস্থিতি, জিও পলিটিক্স, আমাদের যে আঞ্চলিক রাজনীতি, সেই রাজনীতিতে এখন যারা ছড়ি ঘোরাচ্ছেন তারা সবাই দেখবেন যে নিজেদের চাবুক নিজেদের পিঠে তারা মারছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।